প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা গত 8 দিনের যে লাগাতার কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শেষ করে কেউ গতকাল, কেউ আজ আমরা বাড়ি ফিরেছি এবং এই কর্মসূচি সম্পূর্ণরূপে সর্বাত্মক এবং সফলভাবে আমরা করতে পেরেছি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে গতকালের যে মিশন ছিল, অত্যন্ত কঠিন এবং দুরূহ এক মিশন, যে মিশন সম্পূর্ণ গোপনীয়তা এবং পারফেক্ট পরিকল্পনা এবং পারফেক্ট অ্যাকশান এর মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণরূপে বিষয়টাকে সাকসেস করতে পেরেছি। আমরা যে কর্মসূচি গতকাল নিয়েছিলাম, এটা যে একেবারে হঠাৎ করে নিয়েছিলাম ব্যাপারটা তা নয়। আমরা কিন্তু গভর্নমেন্টকে জানান দিয়েই গতকাল এই কর্মসূচিতে ঝাঁপিয়েছি। আপনারা যদি গত পরশু দিন কলেজ স্কোয়ারে যে সমাপ্তি ভাষণ আমি দিয়েছিলাম, সেটা একটু ভালো করে শুনলে ওখানে লক্ষ্য করতে পারবেন যে আগামীকাল আমরা গেরিলা আক্রমণে যাচ্ছি। সরকার পারলে আটকাবে, পুলিশ প্রশাসন পারলে ঠেকিয়ে নেবে, এই কথা কিন্তু আমরা বলেছিলাম। কিন্তু আমাদের যে ক্ষিপ্রতা, আমাদের টিমের যে ক্ষিপ্রতা, আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের যন্ত্রণা, সেই যন্ত্রণা কালকে প্রত্যেককে বিদ্রোহী করে তুলেছিল, যার জন্যই আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। এই কাজটা অত সহজ কাজ ছিল না। একটা জায়গায় মুখ্যমন্ত্রীর সভা হচ্ছে, তার জেড ক্যাটাগরির নিরাপত্তা, সেই নিরাপত্তা ভেঙে চুরমার করে দিয়েছি আমরা গতকাল। ইচ্ছা ছিল না, তবুও করতে হয়েছে। আমাদের মঞ্চ থেকে যখন আমাদের সাথীরা বেরোয় মিশনকে সামনে রেখে, তার 10 মিনিট আগে পর্যন্ত বা 5 মিনিট আগে পর্যন্ত আমাদের সাথীরা জানতো না তারা কোথায় যাবে, তাদের কি কাজ, তাদের কি লক্ষ্য, তাদের কি উদ্দেশ্য। আমাদের টেন্টের মধ্যে 4 জন পুলিশ আমাদের নিরাপত্তার জন্য ছিল। তাদের সামনে দিয়ে আমরা মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদিকে বিকাশ ভবনে একটা টিম, অন্যদিকে ধর্মতলার উদ্দেশ্যে আমাদের 3টে টিম ছিল গতকাল, এবং একটা টিমের সঙ্গে আর একটা টিমের যাতে কোনো যোগাযোগ না থাকে সে বিষয়টায় তীক্ষ্ণভাবে নজর দেওয়া হয়েছিল। আলাদা আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল, যাতে একটা গ্রুপ ফেলিওর হলে তার আঁচ আর একটা গ্রুপের ঘাড়ে না পড়ে, তাদের মনোবল যাতে ভেঙে না যায়, তার জন্য একটা গ্রুপের সঙ্গে আর একটা গ্রুপের যাতে কোনো সম্পর্ক না থাকে, তীক্ষ্ণভাবে দেখা হয়েছিল। আর একটা গ্রুপ পাঠানো হয়েছিল, 2 সদস্যের গ্রুপ। তারা টোটাল দুটো টিমের কেউ অ্যারেস্ট হচ্ছে কিনা বা কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা, অ্যারেস্ট হবে এটা তো আমাদের জানাই ছিল, সেটাকে তীক্ষ্ণভাবে দেখবে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সেই টিমটা আমাদের অমিতদাকে কত নম্বর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সে গাড়ির নাম্বার পর্যন্ত আমরা ক্যাচ করে নিয়েছিলাম। এতটা সুন্দরভাবে আমরা এই কাজটাকে করতে পেরেছি। পুরো বিষয়টাকে আমরা মঞ্চ থেকে অপারেট করি এবং কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কোথায় আছে, কাকে কোথায় যেতে হবে, সবটা গ্রুপের মধ্যেই আলোচনা করে একত্রিত করা হয়। কখন অ্যাকশান শুরু হবে সেটাও মঞ্চ থেকেই নির্দেশ যায়, সেই রকম অনুযায়ী কাজটা শুরু হয়। আমি অবাক হয়ে যাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর এটা ভাবা উচিত। তার নিরাপত্তা ব্যবস্থায় এতটা গাফিলতি। আমরা শিক্ষক সুলভ কর্মসূচি গ্রহণ করেছি, এখান থেকে তার শিক্ষা নেওয়া উচিত, তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা আলগা। আমার মনে হয় যেন একটা কোথাও খারাপ ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি দেখা যাচ্ছে, বিশেষ করে তার পুলিশ প্রশাসনের দিক থেকে।
কারণ এরকমটি ঘটার কথা ছিল না। এটা ওনার কোনো জেলার জনসভা ছিল না, রাজনৈতিক কর্মসূচি ছিল না। এটা কলকাতার বুকে এসআইআর একটা জ্বলন্ত সমস্যা, সেই সমস্যা নিয়ে তার একটা ধর্ণা কর্মসূচি। বিষয়টা চারটিখানি ব্যাপার ছিল না, কিন্তু দেশ বিদেশের মিডিয়া সেখানে উপস্থিত। সেখানে তার টনটনে নিরাপত্তা ব্যবস্থা, চারিদিকে ড্রোন, সিসি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন কিন্তু থাকে বা থাকা উচিত ছিল বা হয়তো ছিল। তা সত্ত্বেও আমাদের যে পরিকল্পনা, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইন্টেলিজেন্স, সম্পূর্ণরূপে তাদেরকে পরাস্ত করে আমরা আমাদের মিশনকে আমরা সাকসেস করেছি। আবারও বলছি, এটা করার ইচ্ছা আমাদের ছিল না। বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আমরা চিঠি দিয়ে এসেছি, তাকে ইমেলে চিঠি দিয়েছি, তার ওএসডির সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আগের দিন নবান্নে আমরা ডেপুটেশন জমা দিয়েছি। বিকাশ ভবনের অফিসারদের আমরা 6 ঘন্টা 3 ঘন্টা করে দিনের পর দিন, 2 দিন অন্তত আটকে রেখেছি। তারপরেও আমরা সরকারের টনক নাড়াতে পারিনি। বিকাশ ভবনের সামনে দিনের পর দিন, রাতের পর রাত মশার কামড় খেয়েও, একবেলা খেয়ে আর একবেলা না খেয়েও আমরা কাটিয়েছি, তাও মাননীয়ার দৃষ্টি আকর্ষণ আমরা করাতে পারিনি। তাই এক প্রকার বাধ্য হয়ে আমরা গতকালের ঘটনা ঘটাতে বাধ্য হয়েছি। এর দায় আমাদের নেই, এর দায়িত্বও আমাদের নেই, কারণ আমাদের উদ্দেশ্য ছিল, আমরা প্রত্যেকটা কর্মসূচির মধ্যে দিয়ে চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে। 10,000 12,000 লোক রাস্তায় নেমেও আমরা তার দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছি। 14 তলা অবধি আমরা পৌঁছাতে পারিনি। কালীঘাটের তার দরজার সামনে গিয়েও, তার সাক্ষাৎ প্রার্থনা করেও সাক্ষাৎ প্রার্থী হতে পারিনি। তাই রানী যখন রাস্তায় নেমে এসেছেন, রানী যখন নিচে নেমে এসেছেন, সেটাই সুবর্ণ সুযোগ বলে আমরা মনে করেছিলাম। আমার বহু সাথী এই প্রস্তাব দিয়েছিলেন। আপনাদের প্রস্তাব মেনেই এই কর্মসূচি নেওয়া। অ্যাকচুয়ালি এই যে 7-8 দিনের যে কর্মসূচিগুলো আমরা করলাম, এই কর্মসূচিটা হচ্ছে রাজ্যের 41,000 পার্শ্ব শিক্ষকের কর্মসূচি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার আয়োজক মাত্র। ঠিক এ কারণেই আমরা কিন্তু একটার পর একটা মিশনে আমরা সফল হয়েছি। আমাদের যারা এই মিশনে কাজ করেছে, 32 জনের মধ্যে আপনারা হয়তো সবাইকে চেনেন না, তাদের প্রত্যেকের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। সুজাতা ম্যাডামের কথা আমি নাই বা বললাম, আপনারা সবাই জানেন তার লড়াইটা ঠিক কোন মাত্রায় পৌঁছেছিল, তার বুকের ব্যথাটা, বুকের যন্ত্রণাটা কিভাবে সেটাকে বহিঃপ্রকাশ করেছে, যার জন্য আজকে পার্শ্ব শিক্ষকদের দাবি, তলানিতে থেকে যাওয়া দাবি, সেটা আবারও পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের চোখে আঙুল দিয়ে গতকাল দেখিয়ে দিয়েছেন। রাজেশ ব্যানার্জি নামটা আপনাদের অত্যন্ত সুপরিচিত। তাকে যেভাবে মারছে, এবং কে মারছে, তৃণমূলের একজন গুন্ডা, তৃণমূলের একজন মাস্তান, একজন হেরে যাওয়া ফুটো মস্তান, প্রাক্তন এমএলএ মানস মজুমদার। আমরা তাকে গতকাল রাতে আইডেন্টিফাই করেছি। বদলা নিতে পারবো কিনা জানি না, কিন্তু এর জবাব হবে, শিক্ষক সুলভভাবেই এর জবাব হবে। কালকে যে গুন্ডা বাহিনী অমিত দাকে একাধিকবার আঘাত করেছেন, তার কাকুতিকে আপনারা তোয়াক্কা না করে আপনারা যে আঘাত করেছেন, তার মাসুল কিন্তু আপনাদেরকেই দিতে হবে। তার জন্য যেন প্রস্তুত থাকেন, এটা বলে রাখলাম আমি। হাম নাহি ছোড়েঙ্গে। অমিত দাকে মারা মানে পার্শ্ব শিক্ষকদের কলিজাতে আঘাত করা। ওই অমিত দাস গোটা 8টা দিন আমাদের ওখানে রান্না করে খাইয়েছে, কারুর কোনো অসুবিধা হয়নি। যাতে না হয় সেটা সম্পূর্ণ রূপে এরা দেখেছে, আর তার গায়ে হাত, হাম নাই ছোড়েঙ্গে। কল্যাণী কাণ্ড ঘটিয়েছিলেন, তার জবাব দেবো বলেছিলাম, অক্ষরে অক্ষরে দিয়েছি। এর জবাবও পেয়ে যাবেন। কখন, কিভাবে, কোথায় দেবো পরে বুঝতে পারবেন।
এতদিন আপনি আমাদের বাম আমলের পাপ বলেছেন, সিপিএমের ড্যাশ, মাল শব্দটা আমি ব্যবহার করছি না, আপনি নিজে মুখে এই কথাটা বলেছেন। কাকে বলেছেন সেটা আমি জানি। আজকে সেখান থেকে আপনি বিজেপি দেখাচ্ছেন, মোদি দেখাচ্ছেন, অমিত শাহ দেখাচ্ছেন। মাথাটা কতটা খারাপ হলে ভ্যানিশ কুমারকে দেখানো যায়। আসলে আপনি গতকালের যে আমাদের কর্মসূচি তাতে নিজেই টাল হারিয়ে ফেলেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যে মিডিয়াকে বললেন যে এসব দেখাবেন না, সেই মিডিয়া আপনার ফুটেজকে কেড়ে নিয়ে পুরোটা এই দলিত প্যারাটিচারদেরকে, অর্থনৈতিকভাবে দলিত প্যারাটিচারদেরকে দিলেন, কারণ তারাও আমাদের যন্ত্রণার সঙ্গে, দুঃখের সঙ্গে তারাও সমবেতী। তাই মিডিয়া বন্ধুদের কাছে আমরা কুর্নিশ জানাই। এভাবে পার্শ্ব শিক্ষকদের দাবিকে আবারও গ্রাম বাংলার চায়ের দোকান থেকে ন্যাশনাল মিডিয়া পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কালকের কর্মসূচি খুব ছোট, এটা যথেষ্টই গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল এবং সেটাকে আমরা এবং অত্যন্ত সুচতুরভাবে আমরা এই কর্মসূচিটা করতে পেরেছি। তার জন্য আমি আমার টিমের প্রত্যেক সদস্যকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা যেভাবে জান লড়ে দিয়েছেন 41,500 শিক্ষক শিক্ষিকার স্বার্থে। কালকে যে কোনো সময় ইনসিডেন্ট ঘটে যেতেই পারত, না যাওয়ার কিছু ছিল না। সেটাকে তারা উপেক্ষা করে বাংলার পার্শ্ব শিক্ষকদের মুক্তির সংগ্রামে তারা লড়াইটা লড়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের এই পার্শ্ব শিক্ষক দরদি মানসিকতার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি সত্যি আমি বলছি, সুজাতা ম্যাডাম যদি আমার থেকে বয়সে ছোট না হতো, আমি ওর পা দুটো জড়িয়ে ধরে একটা প্রণাম করতাম। বয়সে অনেকটাই ছোট হবে আমার থেকে, সে কারণে আমি সেটা পারিনি। শ্রাবন্তী দি, তার লড়াইও দেখেছি। আরও মাস্টারমশাই, দিদিমণি, তাদের সবার নাম আমি বলতে পারছি না, একটা নিরাপত্তারও ব্যাপার আছে তাদের, সে কারণেই বলছি না। তাদের সকলের কাছে কৃতজ্ঞতা। আগামী দিনে আমি আমার পার্শ্ব শিক্ষক বন্ধু যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা সমস্ত কিছু ভুলে যেতে পারেন, ভগীরথ ঘোষকে ভুলে যেতে পারেন, কিন্তু এদের এই লড়াইটা, এদের এই আত্মত্যাগটাকে আপনারা মনে রাখবেন। এটা আমার আপনাদের কাছে করজোড়ে মিনতি। সবাই সুজাতা হতে পারে না, সবাই অমিত হতে পারে না, কয়েকজনই থাকে, আর সেটা আমাদের মধ্যে আছে, আমাদের অ্যাসেট। এই কর্মসূচি করতে গিয়ে আমরা অনেক বাধা পেয়েছি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ দীর্ঘ 5 বছর পরে রাস্তার কর্মসূচি নিয়েছিল এবং এককভাবে এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কোনো সংগঠনের সাহায্য আমরা পাইনি। আমরা কোনো রাজনৈতিক দলের সহযোগিতা পাইনি। ইতিপূর্বে আমরা যখন নেমেছিলাম তখন নিখিলবঙ্গের হাত ধরে নেমেছিলাম, মাথার উপর মধুমিতা দিচ্ছিল, আমি প্রতি মুহূর্তে তাকে মিস করেছি। কিন্তু তবুও আমাদের আন্তরিকতা, আমাদের অরুণদার যে ত্যাগ, তার যে লড়াই, আমাদের মীনাক্ষী দিদিমণির লড়াই, পুরবিদির লড়াই, ভক্তিদা সেই মালদা থেকে এসে যেভাবে পড়েছিল, পার্থদা যেভাবে লড়ে গেল, এই বয়সে অসুস্থ হয়ে গেল এখানে আসার পর বাড়ি ফিরে, জলপাইগুড়ির পার্থদা, তাদের এই লড়াই পার্শ্ব শিক্ষকদের দাবিকে আবারও সেই ফুটে যাওয়া জায়গা থেকে আবারও বাংলার প্রত্যেকটা মানুষের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গতকালের একটা কর্মসূচিতে। ফলে বিষয়টা খুব ছোটোভাবে নেবেন না, হালকাভাবে নেবেন না। প্রশাসনের আগা 5 তলা খোল নলছে, কালকে সমস্ত কিছু বদলে দিয়ে এসেছে আমাদের এই সাথীরা। এদের শক্তি একমাত্র ছিলাম একদম মিলিদির, তো তুলনা হবে না। মিলিদির লড়াইটা কিন্তু আজকের লড়াই নয়। মিলিদি যেমনভাবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের 28 দিনের অনশনের অংশগ্রহণকারী, মিলিদি বিধানসভার গেটে উঠে সরকারকে ধিক্কার জানানো মানুষ, অমিত শাহকে তিনি কালো পতাকা দেখিয়েছেন, গতকাল আবার গ্রেপ্তার হয়েছেন। এই লড়াকু মানসিকতা কতজনের আছে, কারা পাবে? গতকাল আমাদের পাশে বিভিন্ন সংগঠন এসে দাঁড়িয়েছে। ভাস্করদা ফোন করেছেন, প্রথমে ফোন করেছেন, শেষেও ফোন করেছেন, ছাড়া পেল কিনা খোঁজ নিয়েছেন। আমাদের পৃথাদি, যার কোনো তুলনা হয় বলে আমি মনে করি না, পৃথাদি অ্যারেস্ট হয়েছে শোনার সাথে সাথে ফোন করেছে, আমাকে বলেছে উকিলের প্রয়োজন হলে আমাকে বলো, আমি ব্যবস্থা করে দেবো। তারপরে যখন অমিত দাদের ছেড়ে দিল,
তারপরে মঞ্চে আসার পর আমি ওনাকে ফোন ব্যাক করি, দিদি আমাদের ওরা ছাড়া পেয়েছে, আমাদের সাথীরা ছাড়া পেয়েছি আমরা। বললো ঠিক আছে, আমি শুনেছি তোমাদের ওখানে থাকতে অসুবিধা হলে তুমি আমার বাড়িতে চলে এসো। ভাবুন তো একবার ভেবে দেখুন জাস্ট, আমরা কোথাও যাইনি, আমরা 6টি প্রাণী আমাদের ওই আধখোলা মঞ্চের নিচেই কোনো রকমের রাত্রিটা কাটিয়ে ভোরবেলা আমরা নিজের গন্তব্যস্থলে বেরিয়ে পড়েছি, বাড়ির পথে বেরিয়ে পড়েছি। খুব আনএক্সপেক্টেড একটা বিষয়। গতকাল ওই কর্মসূচিতে হালিমবাবু, মীর কাসেম বাবু ব্যাপক সহযোগিতা করেছে এবং আমরা থানায় যাওয়ার আগে ওনারা দুইজন থানায় পৌঁছে গেছেন এবং থানার অফিসারদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে ওরা সব রকম চেষ্টা চালিয়ে গেছেন। আমরা কিন্তু অনেকটা লেটেই থানায় পৌঁছেছি কালকে, কারণ গাড়ি পেতে দেরি হয়েছে, গাড়ি পাওয়ার পর রাস্তা জ্যাম ওই টাইমটায় প্রচুর, ফলে অনেকটাই দেরি হয়েছে। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে পাশে থাকার। কিন্তু আমি যাদের সঙ্গে এতদিন মিশলাম, যাদের সঙ্গে এতদিন চললাম, আমার এই সাংগঠনিক হাতে খড়ি যার হাত দিয়ে, তাদের ভূমিকায় আমি স্তম্ভিত। আমি শামীম আক্তারের কথা বলছি, আমি অবশ্যই মনোরঞ্জনদার কথা বলছি। আমি মনোরঞ্জনদার এমন কোনো ক্ষতি করিনি যার জন্য সে আমার ফোন ধরবে না। শামীমদার আমি এমন কোনো বাড়া ভাতে ছাই দিইনি যে এরকম একটা ঘটনার পর একটা সলিটারি জানাবে না। আমাদের এই কর্মসূচি শুরু হওয়ার কয়েকদিন আগে বঞ্চিত মঞ্চের একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে এই যারা আগের দিন গ্রেপ্তার হলো, গতকাল গ্রেপ্তার হলো, তারা প্রত্যেকে সেই কর্মসূচিতে গিয়েছিলেন। নিখিলবঙ্গের প্রত্যেকটা কর্মসূচিতে শ্রাবন্তীদিকে আমি দেখতে পাই, আমি অন্তত যে কবার গেছি। বঞ্চিত মঞ্চের প্রত্যেকটা কর্মসূচিতে আমি সুজাতা দি, অমিত দা এদেরকে দেখতে পাই। তাদের কথা একটিবার মনে পড়লো না যে তাদের ছাড়ানোর দরকার, সরকারের ওপর চাপ তৈরি করা দরকার? একটিবার আপনাদের মনে পড়লো না? এতটা ইগো? আমি মানতাম যদি আমি অ্যারেস্ট হতাম, আপনারা কিছু না বলতেন, আমি মাথা পেতে নিতাম। কিন্তু এরা তো সাধারণ পার্শ্ব শিক্ষক, এরা রাজনীতি বোঝে না। আমি গতকাল যখন ওদের সঙ্গে রাত্রিবেলা কথা বলি, মঞ্চে ফিরে এসে আমি দেখলাম যে এদের মধ্যে কোনো রাজনৈতিক বোধ নেই, কোনো সাংগঠনিক বোধ নেই। এরা যে ডাকে তখন তাদের হয়েই গলা ফাটায়, চিৎকার করে, তাদেরই সমর্থক হয়ে যায়। অ্যাকচুয়ালি এরা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের সমর্থনকারী। তাদের কথা একটিবার আপনাদের মনে পড়লো না? আপনারা আবার পার্শ্ব শিক্ষক দরদির কথা বলতে পারবেন? আপনারা পার্শ্ব শিক্ষকদের সামনে এসে দাঁড়িয়ে বলতে যে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়, পার্শ্ব শিক্ষকদের লড়াইয়ের জন্য আমরা মঞ্চে নেমেছি, রাস্তায় নেমেছি? না, সবটাই রাজনীতি আর টাকা তোলার ফন্দি। এটা আমার বাংলার পার্শ্ব শিক্ষকদের আজকে বুঝতে কারোর অসুবিধা নেই। বাংলার পার্শ্ব শিক্ষকরা শিক্ষিত, তারা বুঝে গেছে আজকে কেন ভাতাটা 1000 হলো, 10,000 হলো না কেন। আজকে ফাইলটা যদি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের হতো বা শুধুমাত্র এসএসকেএম এর আদার স্টাফ যারা রয়েছে, এসএসকেএম, এসকে বা অফিস স্টাফ, তাদের যদি আলাদা ফাইল হতো, আমি নিশ্চিত এই ফাইল বেরিয়ে আসতো। কিন্তু এত জনকে একসঙ্গে ফাইলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ফলে যে বিরাট পরিমাণ ফান্ডের ব্যাপার হয়ে রয়েছে, সেই ফান্ড মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেবে না। তার কারণ ওনার হাতে এখন বড় অস্ত্র রয়েছে। 3 বছর ধরে কেন্দ্র টাকা দেয় না, এটা কিন্তু উনি মুখ ফসকে বলে ফেলবেন এবং কেন্দ্রের ওপর দায় চাপিয়ে দেবে। আপনি বলতেই পারেন যে যখন কেন্দ্র দিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন, তখন আপনি ভাতা বাড়াননি কেন? কিন্তু কে শোনে কার কথা? আমরা চেষ্টা করছি, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। বিকাশ ভবনকে আমরা আরও চাপ সৃষ্টি করব। আমরা খুব তাড়াতাড়ি আবারও কর্মসূচি ঘোষণা করব। চেষ্টা করছি আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই যদি কোনো কর্মসূচি নেওয়া যায়, সেটা নিয়েও আমরা আলাপ আলোচনা করছি। সেটা ফাইনাল হলে আমরা আপনাদের জানিয়ে দেবো, আপনারা পাশে থাকবেন, সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা 30 দিনের যে আন্দোলন করেছি, সেখানে আমাদের ম্যানেজমেন্টের অনেক সমস্যা ছিল। আমরা জল দিতে পেরেছি তো টয়লেট দিতে পারিনি, টয়লেট দিতে পেরেছি তো রান্না করে খাবার দিতে পারিনি। এবছর কিন্তু আমরা অনেকটা স্বাবলম্বী হয়েছি, অনেকটা আমরা সেই সমস্ত সমস্যাগুলো একদমই, দিল্লিতে অবশ্যই যাব, আর না হলে দিল্লি আমাদের কাছে আসবেন। সোনালী ম্যাডাম যেটা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা দেখিয়ে দিলেন,
প্রধানমন্ত্রীর কাছে যেতে, অমিত শাহর কাছে যেতে যাব, সেখানে গিয়েও আপনার বিরুদ্ধেই বলে আসবো। প্রকাশ্যে আপনার বিরোধিতা করিনি, 8 দিন ধরে ওখানে পড়ে থাকার পরেও আপনার সরকারের বিরোধিতা করিনি। আপনি যে বেইমানি পার্শ্ব শিক্ষকদের উপর করেছেন, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে করেছেন, তার প্রতিবাদটুকু আমরা করতে পারিনি, কারণ আমরা শিক্ষক। আপনার কৃতজ্ঞতা বোধ না থাকতে পারে, আপনার সম্মান বোধ না থাকতে পারে, আপনার ভদ্রতা বোধ না থাকতে পারে, আমরা শিক্ষক, আমাদের আছে। আপনি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রঙে রাঙিয়ে দিয়েছেন, কিন্তু ম্যাডাম এটা মনে রাখবেন, আমাদের একটাই রং, আমরা শিক্ষক, আমরা পার্শ্ব শিক্ষক। আমরা রাজ্য সরকারের ছাত্রছাত্রীদের পড়াই, আমরা শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত। আমরা চাকরিজীবী নই, আমরা চাকরি করতে যাই না, আমরা শিক্ষকতা করতে চাই। শিক্ষকতা করার জন্যই আমরা স্কুলে নিয়োজিত হয়েছি। তাই আপনার মুখে যেটা মানায়, আমাদের মুখে সেটা মানায় না, আর সেটা মাথায় রেখেই আমরা এই কর্মসূচি পালন করেছি এবং আগামী দিনেও করে যাব। দেখব আপনি কতক্ষণ পর্যন্ত আপনি নীরব থাকেন। কালকে আপনার নীরবতা ভেঙে দিয়েছি, প্রয়োজনে আবারও নীরবতা ভাঙবো আপনার। ন্যাশনাল চ্যানেলেও দেখিয়েছে, আমার কাছে ফুটেজটা আসেনি, কিছু হিন্দি পেপারেও আজকে লিখেছে, তনিমা ম্যাডামকে বলছি। রিপাবলিক হিন্দি ওখানে দেখিয়েছে, আজ তক দেখিয়েছে, আরও অনেকগুলো দেখিয়েছে ন্যাশনাল মিডিয়া। আমরা ফুটেজগুলো সংগ্রহ করতে পারিনি। আশুতোষদার লড়াই দেখলাম, কিভাবে পড়ে থাকতে হয়, কিভাবে পড়েছিলেন। নতুন কর্মসূচি অবশ্যই গ্রহণ করা হবে। আপনাদের যে সাপোর্ট পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, নতুন কর্মসূচি ঘোষণা হবে এবং লেগে থাকবো, মাটি কামড়েই লেগে থাকবো। কতক্ষণ হবে না, এই সরকার হবে না, দেবে না, পরের সরকার আসবে, কোন রাজনৈতিক দলের আসবে সেটা আলাদা বিষয়। এসপিডিকে আমরা অনেকটাই বোঝাতে পেরেছি আমাদের সমস্যার কথা, বিকাশ ভবনকে আমরা বোঝাতে পেরেছি। দেখা যাক সেখান থেকে কোনো ব্যবস্থা আমরা অচিরেই করতে পারি কিনা। যা নাড়া দেওয়া হয়েছে তাতে অনেকটাই চমকে গেছে। আগামী দিনে আশা করি তাওয়া গরম হয়ে আছে, রুটি সেঁকে নিতে পারবো আমরা। আর আগামী কর্মসূচি আমরা অবশ্যই 2-3 দিন 4 দিন আগে ঘোষণা করব। পার্শ্ব শিক্ষকদের ঢল চাই আমি, কলকাতার বুকে, বিধাননগরের বুকে আমি পার্শ্ব শিক্ষকদের ঢল দেখতে চাই। আর একটা 30,000-এর জমায়েত দিন সরকার ভাবতে বাধ্য হবে। সময় এটাই, সামনে ভোট, আর ভোট বড় বালাই। যে কোনো রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে ভোট, আর সেটাতেই আমরা আঘাত থানার জায়গা তৈরি করেছি। গতকালের ঘটনায় এই সরকারের, এই তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর যে আচরণ করেছে, 1% হলেও তৃণমূলের ভোট কিন্তু কমেছে, এটা মাথায় রাখবেন। আগামী দিনে কিন্তু ধসিয়ে দেওয়ার ক্ষমতা প্যারাটিচাররা রাখে। 25,000-এর উপরে প্যারাটিচার বিএলওর ডিউটি করে, বিএলওর কাজ করে। তাদের প্রত্যেকের হাতে কিন্তু 20-50টা ভোট অন্তত পক্ষে আছে। সেই ভোট কটা যদি প্রত্যেকটা বুথে ঘুরিয়ে দেওয়া যায়, খেলাটা কোন দিকে ঘুরে যেতে পারে মাননীয়াকে একবার ভাবাবেন যে ইন্টেলিজেন্সের যারা রয়েছেন। কালকে ঠিক যেমনভাবে আপনাদের চক্রব্যূহ ভেদ করে দিয়েছি, আগামী দিনে কিন্তু প্রস্তুত থাকবেন, তৈরি থাকবেন। পারলে গ্রেপ্তার করবেন, অ্যারেস্ট করবেন, সারা রাজ্যের স্কুল বন্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো। সে ক্ষমতা আমরা রাখি। মনে রাখবেন, আমরা সবাই লোকাল ছেলে মেয়ে, যেটা বলি সেটা করি, সেটা করে দেখাই, আগামী দিনেও করে দেখাবো। বেতন কাঠামো আমাদের দিতেই হবে, আজ হোক আর কাল হোক আর পরশুই হোক, যে সরকারই আসুক না কেন, তার রাস্তা আমরা তৈরি করছি। 5 বছর পর রাস্তায় নেমেছি মানে চুরি হাতে দিয়ে নেমেছি এমনটি ভাববেন না। সারা বাংলার ট্রেন ফ্রি করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। দমটা আমাদেরও কম নেই। এতগুলো বছর শিক্ষকতা করছি, স্টুডেন্ট স্ট্রেংথ আমাদের পক্ষে, গার্জিয়ান স্ট্রেংথ আমাদের পক্ষে, বাংলার মানুষ আমাদের পক্ষে। গুটি কয়েক ওই মঞ্চে যে কটা ভাতাজীবী তুলেছিলেন সেই কটা বাদ দিয়ে বাকি বুদ্ধিজীবী আমাদের, বাকি রাজনৈতিক দলের নেতারা আমাদের পক্ষে কথা বলবে, আপনাদের পক্ষে নয়। আপনার কয়েকটা তৃণমূলের চামচা আছে, সেগুলো হয়তো এইভাবে গুন্ডামি করবে। পারলে ওই মানুষ চক্রবর্তীকে একটুখানি টিকিটটা দিয়ে দেখবেন সামনের ইলেকশনে। ও তো টিকিট নেওয়ার জন্য প্যারা টিচারদের এভাবে পেটালো। ওনার জামানত জব্দ করার দায়িত্ব পার্শ্ব শিক্ষকরা নিয়ে নেবে, আর ওনাকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটাও আমরা
দেখছি, আমরা চিন্তা ভাবনা করছি। লড়াই বলেছিলাম চোখে চোখ রেখে হবে, চোখে চোখ রেখেই করেছি। নবান্নে ডেপুটেশন কিছুতেই দিতে দেবে না, বাধ্য করেছি। শুধুমাত্র একটা র্যালি পারমিশনের অভাবে করতে পারিনি, সেদিন গ্যাঞ্জামটা করিনি, কারণ আমরা কোর্টের অনুমতি নিয়েছিলাম। কোর্টের কাছে বেশ কিছু বিষয়ে আমরা দায়বদ্ধ ছিলাম, ওইখান থেকে এক পা পিছিয়ে এসেছি। আগামী দিন কিন্তু 4 পা এগোবো, তার জন্য যেন প্রস্তুত থাকবেন। আর তার জন্য যদি আবার কোর্টে দৌড়াতে হয়, আবার কোর্টে যাব। আর এবার যদি কোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হয়, তার ফলটা কিন্তু ভালো হবে না। আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নই, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নই, বিপক্ষেও নই। সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন করে দেখিয়ে দিল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে রাজনীতি নিরপেক্ষভাবেও আন্দোলন করা যায়, সরকারের চোখে চোখ রেখে কথা বলা যায়, এবং সরকারকে বলা যায় রাজা তোর কাপড় কোথায়, সেটা আমরা বলতে পেরেছি। বাংলার 48,000 একসঙ্গে গর্জে ওঠে যদি আমরা এই কথাটা বলতে পারি, দাবি আমাদের ন্যায্য তাই, যুদ্ধ শেষে আসবে তাই, জয়। আমাদের কোনো কিছুতে ঘাটতি নেই। আমাদের স্লোগান, আমাদের মিছিল, আমাদের বক্তব্য রাখা, আমাদের মঞ্চ পরিচালনা করা, আমাদের সঠিক ডিসিশন নেওয়া, আমাদের ডিসিশনকে এক্সিকিউট করা, আমাদের আয়োজন করা। অরুণ মেটের মতো লোক থাকলে পারে কারোর কোনো চিন্তা থাকার কথা নয়, সেটাও আমরা পেয়েছি। আমরা একটা মিথ ভেঙে দিয়েছি, নিখিলবঙ্গ ছাড়া, সিআইটিউ ছাড়া কারোর পক্ষে একটা বাঁশ তো দূরের কথা, পেরেক পোতাও সম্ভব নয় বিকাশ ভবনের সামনে। এই মিথ আমরা ভেঙে দিলাম। বলেছিলাম বাঁশ নয়, গোটা বাঁশ ঝাড় পুঁতে দেখাবো। ব্যথাটা ওইখানেই নাকি? বুকের গোড়াটায় চিনচিন করছে। আমরা ভেবেছিলাম আমরা বাইরে থেকে টাকা কালেকশন করব না, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে ফান্ডের টাকা আছে সেখান থেকে অর্ধেকটা টাকা দিলেই আমাদের এই কর্মসূচি প্রায় হয়ে যাবে। বেটার নিজের টাকা মনে করে টাকাগুলো নিয়ে বসে রয়েছে, ফোন ধরছে না। 3 বার ফোন করেছি, ফোন ধরেনি। কল্যাণী কেসের 2টো ডেটের টাকা বাকি, বিধাননগর কেসের 2টো কেসের টাকা বাকি। আমরা যারা দূর দূরান্ত থেকে যাই বা আসি, মিঠুনদা সেই বীরভূম থেকে আসে, তার যেতে আসতে 500 টাকা অন্তত পক্ষে খরচ হয়, খাওয়া খরচ বাদে। সব আমরা পকেট থেকে করছি এই কটা দিন। ওনাকে আমি SMS করেছিলাম, চেকবুক, পাসবুক, রেজিস্টার বুক নিয়ে আসবেন। হিসাবটা বাংলার প্যারা টিচারদের জানা উচিত, তাদের অধিকার, কারণ এটা তাদের কষ্টার্জিত টাকা। নিয়ে আসেননি, আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপে লেখা আছে, চাইলেই পাঠিয়ে দেবো। বেশি মুখ খোলাবেন না, বহুত বিরোধিতা করেছেন আপনার, ওই চ্যাংড়া ব্যাংড়া কয়েকটা আছে, আটকাতে খানিকটা পেরেছেন, পুরোটা পারেননি। আগামী দিন ওটুকু ধসিয়ে দিতে পারবো। এতদিন পর্যন্ত মুখ বুজেছিলাম পার্শ্ব শিক্ষকদের আহ্বানে, আপনাদের আহ্বানে নয়। চুপ থাকুন, সদর্থক আলোচনা হাবি জাবি বলে যাতে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে না পারে, একদম পরিষ্কার ইন্ডিজোটের হয়ে আপনারা কাজ করছেন। আমাদের সেটা বুঝতে অসুবিধা হয়নি, সরকারের বিটিম হিসাবে কাজ করছেন। চেষ্টা করেছিলেন সুযোগের অপেক্ষায় কবে আমাদের মঞ্চে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের লোকজন আসবে, আর সেদিন আপনারা একদম কাপড় চোপড় ভালো করে গুঁজে গাঁজে রাস্তায় নেমে আমাদের গোষ্ঠীর পিণ্ডি চটকাবেন। মেরা নাম ভাগীরথ ঘোষ, কাউকে সুযোগ দিই না। খবর পড়ি কম, করি বেশি। ঘরে বসে আছেন, ঘরে চুপ করে বসে থাকুন। ওই যে আবার নতুন করে কেস করব বলে টাকা তোলার স্বপ্ন দেখছেন না, ও স্বপ্ন আর দেখেন না। বাংলার প্যারা টিচাররা আপনাদের 1 টাকা দেবে না। ইপিএফ কেসে 14 লক্ষ টাকা তুলেছেন, আবার ওই টাকা তোলার জন্যে আপনারা SSM এর সমস্ত স্টাফদের নিয়ে নামছেন। চালাকি বুঝি না, যে সবাই সুবিধা পাবে, অতএব সবাই টাকা দাও, আবার নতুন করে টাকা কালেকশন হবে, 14 লাখ টাকা খরচ হয়। চালাকি বন্ধ করুন। আর যারা বলছেন 7 বছর পিছিয়ে গেলাম, তারা ক বছর এগিয়ে নিয়ে গেছে না তার হিসাবটা আগে দেন, তার খতিয়ানটা আগে দেন, তারপরে পিছনের কথা বলবেন। আমরা সরকারের চামচাগিরি আর দালালিগিরি করি না, যেটা সত্যি কথা সেটা বলি, সেটা বলবো। পারলে আটকে দেখাবেন। এতদিন ঘুম পাড়িয়ে রেখেছেন প্যারা টিচারদের, বিভিন্ন লালিপপ দেখিয়ে রেখেছেন, তাই তারা নামতে পারেনি।
পরের কর্মসূচিটা দেখে নেবেন জনস্রোত কাকে বলে। এখনো সময় আছে, নামুন, পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু করুন। আমাদের দুয়ার খোলা আছে, মঞ্চ খোলা আছে, বহুবার ডেকেছি, চিঠি করে ডেকেছি, ফোন করে ডেকেছি, গোপালদাকেও ফোন করেছিলাম, আপনাদেরকেও ফোন করেছিলাম। ভেবেছিলেন লোকজন হবে না, দুদিন পরে তুলে নিয়ে চলে আসবে, গুটি নিয়ে চলে আসবে। আরে বাবা, ওটা বাঁশ পুঁতিনি, বাঁশ ঝাড় পুঁতেছি, অত সস্তা নয়, অত সোজা নয় ব্যাপারটা। এটা অন্য জিনিস, অন্য ধাতুর তৈরি। যেটা বলি সেটা করি, আর সেটা করব। আজকে বাংলার কোনায় কোনায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আগামী দিনে দেখে নেবেন শুধু। আর কিছু বললাম না, আগামী দিনে পাশে থাকবেন। আর গতকাল যা 32 জন দাঁতে দাঁত কামড়ে, মাটি কামড়ে, নিজের জীবনকে বাজি রেখে যারা লড়াইটা করলো, তাদের কথা আপনারা মনে রাখবেন। আমরা বড্ড ভুলে যাই, প্রায়ই এদিক ওদিক সেদিক করে বেড়াই। কোনো দিকে যাবেন না, কেউ কিছু আপনারটা করে দেবে না, কেউ কিছু আপনাদের জন্য করবে না। সবাই নিজের পিঠ বাঁচিয়ে চলবে, নবান্ন অভিযান করবে, অথচ ঠান্ডা ঘরে গল্প করে বাড়ি চলে আসবে, মাথায় হাত বুলিয়ে ঠিক সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবে। না হওয়া পর্যন্ত আসবো না, এই ও হ্যান ত্যান বড় বড় বুলি ঝাড়বে, অথচ কাজের বেলায় লবডঙ্গা, সন্ধ্যাবেলা হবে বাড়ি চলে যাও। প্যারা টিচাররা বলবে না আমরা বাড়ি যাবো না, নেতারা বলবে না বাড়ি চলে যাও। এসব চালাকি বন্ধ করুন, পারলে আসুন, খুব শিগগিরই নামছি, একসঙ্গে নামবো, চলুন হাতে হাত দিয়ে নামি। প্যারা টিচাররা চাইছে, আমি চাইছি আপনারা আসুন। আমি বলছি আপনাদের সহযোগিতা আমার দরকার, সব কিছু একা হয় না। আর যদি না এসে গুসা করে থাকেন, তাহলে ঘুরে ঘুমিয়ে থাকুন আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।